আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কিরে নীরা, তুই তো ঘিয়া কামছে, এভাবে তাকাস না, নজর লেগে যাবে তো মেঘ ভাইয়ার। আরে রাহি, দেখ কি সুন্দর এই লোকটা, আর এই মেয়েগুলো কালো এভাবে তাকিয়েছিল, আজও দেখ কেমন করে তাকিয়ে আছে। মেঘ ভাইয়াকে যেন গিলে খাচ্ছে ওই মেয়েগুলো। মেঘ এদিক সেদিক তাকাতে নীরাকে দেখে স্তব্ধ হয়ে যায়। ওর কাছে ইচ্ছে করছে সময়টাকে এখানে থামিয়ে ওই মেয়েকে সারাদিনই দেখে যেতে। ওই হয়ে মেঘবালিকা, তোমায় তো সুন্দর লাগছে অনেক, সাথে তোমার বান্ধবী কেউ? ধন্যবাদ ভাইয়া। রাহি, তোরা কথা বল, আমি একটু ভাবির সাথে দেখা করে আসি, বলেই আমি ওদের একা রেখে চলে আসি। রাহি, মীরা কিন্তু বেশ বুদ্ধিমতী মেয়ে, দেখো কি সুন্দর আমাদের একা কথা বলার জন্য রেখে গেল। ওকে কিন্তু আমার বেশ ভালো লাগে জানো। আমি জানি আমার বান্ধবী অনেক বুদ্ধিমতী। আমার শালি বলে কথা, বুদ্ধিমতী তো বটেই, ও তো আর তোমার মতো না, তুমি তো কিছু বুঝোই না। কিন্তু যাই বলো, মেঘের কপালটা খুব ভালো, নীরা কিন্তু খুব ভালো মেয়ে। ভাবি। আরে নীরা পাখি, কখন এলে? এই তো মাত্র। কেমন আছো তুমি ভাবি? আর তোমার দারুণ লাগছে, আমি তো দেখেই ক্রাশ খেয়ে গেলাম। ভাইয়া তো মনে হয় বেহুশই হয়ে যাবে। আরে কি যে বলো না তুমি, তোমায় আরো বেশি সুন্দর লাগছে আমার কিউট ননদিনী। না জানি কে কে তোমার প্রেমে পড়ে গেছে। যারে ভালো লাগে সে তো আর তাকাই না। কিছু বললে? না না, আমি আসছি ভাবি নিচে থেকে, আবার আসবো তোমার কাছে। আচ্ছা ঠিক আছে। নীরা হাঁটার সময় বেখেয়ালিতে পড়ে যেতে নিলেই কেউ একজন তাকে ধরে নেয়, যার ফলে সে আর পড়ে না। তাই কৃতজ্ঞতা জানাতে সে মাথা উপরে তুলে ধন্যবাদ বলতে দেখে ছেলেটি আর কেউ না, সেটা আসিফই। তাই সে তাকে ধন্যবাদ জানিয়ে পেছনে তাকিয়ে দেখে মেঘ দাঁড়িয়ে আছে, আর ওর চোখ মুখ একদম রাগে লাল হয়ে আছে, কিন্তু সে কোনো রেগে আছে তা কেউ বুঝতে পারে না। আসিফ, এখানে কি চলছে? তুই নিচে যা, আমি আসছি। ওকে ব্রো। আসিফ যেতে নিলেই নীরাও আসিফের পেছনে আসতে মেঘ তাকে খপ করে ধরে ফেলে আর আসিফকে একা চলে যেতে বলে, আর নীরাকে নিয়ে একটা রুমে এসে জোরে দরজা মেরে দেয়, যাতে করে নীরা অনেক ভয় পেয়ে যায়। সে নীরাকে দেয়ালে চেপে ধরে তার দিকে ঝুঁকে বলে, কি করছিলে ওই সময় তুমি? নীরা ভয়ের চোটে কথাও বলতে পারছে না, কেমন যেন সে ভীষণ ভয় পায় মেঘকে, তবুও বলে, আমি পড়ে যাচ্ছিলাম আর আসিফ ভাইয়া ধরেছে, তাই পড়িনি, আর কিছু না। তা বুঝলাম, কিন্তু তুমি এত কাঁপছো কেন? আমি তো এখনো কিছু করলাম না তোমায়। তোমার এই কাঁপাকাঁপি কিন্তু তোমার বিপদও টেনে আনতে পারে, এতে কিন্তু আমায় দোষ দিতে পারবে না বলে দিলাম। বলে এক হাসি দেয়। ভাইয়া ছাড়ুন, আমি নিচে যাব, সবাই খুঁজবে আমায়। তা তোমায় ধরলামই বা কখন? ছাড়া পেয়েই আমি দৌড়ে নিচে চলে আসি। বাহ বাহ, এই লোক কি জঘন্য! একটু হলে তো আমি অজ্ঞান হয়ে যেতাম, কিন্তু কি সুন্দরও বটে। এরপর পুরো সময় আমি রাহির সাথেই ছিলাম। অনেক মজা করার পর এখন বউ নিয়ে বাড়ি ফেরার পালা। সবাই কান্না করছে, আমি শুধু ঘুরে ঘুরে দেখছি সবাইকে। মেঘ ভাইয়াও কান্না করছে তার বোনের জন্য, ভাইয়া সান্ত্বনা দিচ্ছে। এরপর সবাই রওনা দিল, ভাইয়া আর ভাবি এক গাড়িতে, আমরা আরেক গাড়িতে। আমাদের সাথে নিশিও গেল। কাল বউ ভাত, মেঘ ভাইয়ারা সবাই এই বাড়িতেই আসবে। রাতে ফুলসজ্জার খাট সাজানো হলো ভাইয়া আর ভাবির জন্য। আমরা সাজিয়েছি খুব সুন্দর করে। খাওয়া দাওয়া শেষ করে ভাবিকে রুমে বসিয়ে আমরা সবাই দরজার সামনে দাঁড়িয়ে পড়ি। এই সবাই এরকম বাদরের মতো দাঁড়িয়ে আছিস কেন? সর সামনে থেকে, রুমে যেতে দে আমায়। না ভাইয়া, তা বলে কি হয়? এত কষ্ট করে রুমটা সাজালাম, টাকা না দিলে আজ তুমি রুমেই যেতে পারবে না। এই এটা কি? আমার বউ, আমার রুম, আর তোরা কেন টাকা চাইবি রে? ভেবে দেখো ভাইয়া, সময় কিন্তু তোমার নষ্ট হচ্ছে। আমরা টাকা নিয়ে যাবই না। ভালো করলি না তোরা, আমি তোদের পরে দেখে নেব। আচ্ছা বাই বাই ভাইয়া। এই রাতটা খুব স্পেশাল আমাদের জন্য, কত অপেক্ষা, আর সব কিছুর ইতি ঘটবে। তুমি কি আমার হবে, আমার নীলারানী? দিবে আমাকে গভীরভাবে ভালোবাসতে, দিবে তোমাকে আরও কাছ থেকে জানতে। তারপর আর কি পুরো 10,000 টাকা নিয়ে ছাড়লো তারা রূপলের থেকে। নীলাম ওকে কিছু বলে না, শুধু রূপলের বুকে মাথা রাখে।
এতে যেন রূপাল তার উত্তর পেয়ে যায়। সে নীলার কপালে একটা চুমু দেয় আর দুজনেই হারিয়ে যায় এক নতুন ভালোবাসায়। ভাইয়াদের বৌভাতের অনুষ্ঠান কেবলই শেষ হলো, নিশিও চলে গেল। কাল বাদে পরশু ভাইয়া ভাবি যাবে ভাবিদের বাড়িতে, সাথে আমরাও যাব। এই কয়দিনের ইউনিভার্সিটিতে যাওয়া হয়নি কারো। আমার বন্ধুরাও সবাই চলে গেল বাড়ি। সন্ধ্যায় সবাই মিলে আড্ডা দিয়েছিলাম হল রুমে, সাথে ভাবিও ছিল। আমি খেয়াল করে দেখলাম ভাবি আমায় একটু বেশিই আদর করে, খুব আদর করে। বিষয়টা আমার খুব ভালোও লাগে, কারণ আমি সবসময় এটাই চাইতাম সবাই আমাকে ভালোবাসুক। ভাবিও তেমন, অনেক আদর করে। রাতে সবাই একসাথে খাবার খেয়ে যে যার রুমে ঢুকে গেল। রাত সবে 11:34। আমি এফবিতে ঢুকলাম মাত্র, মেঘ ভাইয়ার নাম লিখে সার্চ করলাম, তার সুন্দর প্রোফাইল যুক্ত আইডিটা সামনে এলো। আহ, আমার প্রেমিক পুরুষ, একান্ত আমার পছন্দের এক মানুষ আপনি মেঘ ভাইয়া। তবে সেটা আপনি জানবেন না, কারণ আমি স্বীকারই করবো না কারোর সামনে। পরে জেনে গেলে তা অন্য কথা, কিন্তু এখন আপনি যে আমার প্রেমিক পুরুষ তা কেবল আমার মধ্যেই থাক। কেটে গেল 2 দিন। আজ আমরা ছোটরা ভাবির সাথে তাদের বাড়ি যাব। আমি তো বেশ খুশি। ফটাফট রেডি হয়ে জামা কাপড় নিয়ে নিচে চলে আসি, কিন্তু এসে দেখি আমার থেকেও বেশি খুশি নেহাল ভাইয়া। কিন্তু কেন? এর আগেও আমরা কত ঘুরতে গেছি, কিন্তু এত খুশি কেন লাগছে ভাইয়াকে? মনে হয় কিছু তো ব্যাপার তো আছে, আমার বের করতে হবে। আমরা বের হয়ে যাই ভাবিদের বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ পর চলে এলাম তাদের বাড়ি। এসেই সবার সাথে কথা বলে নিলাম। মেঘ ভাইয়া ছিল হলরুমে। কি সুন্দর এই লোকটা, আমার শুধু দেখতেই মন চায়। ওই বাড়িতে আমার আর নিশির বয়সী আরো 2-3 জন কাজিন ছিল তাদের। খুব ভালো এই মানুষগুলো, কত মিশুক। আমার সাথেও কত সুন্দর করে কথা বলছে। আমার খুব ভালো লাগলো সবাইকে। নীরা পাখি, এরা তোমার বয়সী, তোমার কোনো সমস্যা হবে না। এদের সাথে ওপরে গিয়ে তুমি রেস্ট নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আমি ভাবির কথা মতো ওদের সাথে চলে যাই। দুপুরে সবাই একসাথে খাবার খেয়ে নিই। আমি যতবার মেঘ ভাইয়ের দিকে তাকিয়েছি ততবারই দেখি ওনার মনোযোগ সহকারে খাচ্ছে উনি, মানে একটু আশেপাশে তাকাচ্ছে না আর কি। খুব কষ্ট পেলাম মনে মনে। খাবার খেয়ে আমি নিশি রুমে চলে যাই ওর সাথে গল্প করতে। বিকেলে সবাই মিলে ছাদে বসে গল্প করি অনেকক্ষণ। নীরা ফুচকা খাবে? আকস্মিক পুরুষালী কণ্ঠ শুনে পেছনে তাকাই। আসিফ। ভাইয়া, ভালো আইডিয়া দিলি, আমরা সবাই মিলে ফুচকা খাবো, চল। আরে নিশি, এখন ফুচকা কই পাবা? এখন না, পরে খাবো। আরে সামনেই অনেক ফুচকাওয়ালা মামা আছে, আর অনেক মজা ওনার ফুচকাগুলো। এমনিতে আমি ফুচকার লোভ সামলাতে পারি না, তাই রাজি হয়ে গেলাম। নিচে সবাইকে নিশি বলে আর আমরা অনুমতি পেয়ে যেতেই উপর থেকে মেঘ ভাইয়া বলে, নিশি, কোথায় যাচ্ছিস তোরা? এই তো ভাইয়া, সামনে ফুচকা খেয়ে চলে আসবো। তা একা যাচ্ছিস? না, আসিফ ভাইয়াও যাচ্ছে। মেঘ কি যেন ভাবলো, এরপর বলল, বাহিরে অপেক্ষা কর, আমি আসছি। আমিও যাব। কিছুক্ষণ পর মেঘ ভাইয়া আসলো আর আমরা গেলাম তার সাথে। কি গম্ভীর লোক রে বাবা, একটু কথাও বলছে না, সবাই কত বকবক করছে। আর এই লোক এত চুপচাপ হয়ে কি এমন দেখছে মোবাইলে কে জানে। তার পাশে যে কেউ আছে তা তার খেয়ালও নেই। বিরক্ত হয়ে গেলাম আমি চুপচাপ হাঁটতে হাঁটতে। আসিফ ছেলেটা বিরক্ত করলেও এখন কথা বলে এত বিরক্ত হতাম না, সময়টা কেটে যেত। তাই তাড়াতাড়ি ওদের কাছে যেতেই মেঘ ভাইয়া ফোন পকেটে ঢুকিয়ে আমার হাত ধরে ফেলে আর বলে, কোথায় যাচ্ছ তুমি? আর এত চটপট কেন করো? চুপচাপ দাঁড়াতে পারো না তুমি? আমি আর কত চুপ থাকবো, বোর হয়ে যাচ্ছি আমি, তাই তো ওদের কাছে যাচ্ছি। যেতে হবে না ওদের কাছে, আমি কথা বলবো, তাহলে আর বোর হবে না। আপনি কথা বলেন না, মানে আপনাকে আমি যতবারই দেখি আপনি চুপচাপ থাকেন। আচ্ছা, আপনি এত চুপচাপ কেন থাকেন? আপনার বিরক্ত লাগে না? তুমি কিভাবে এত কথা বলতে পারো? একটু তো চুপ যাও এবার। উফ ভাইয়া, আমি চুপচাপ থাকতে পারি না, আমার কথা বলতে অনেক ভালো লাগে। তাই তো দেখছি। এখন চলো, আমরা চলে এসেছি তোমাদের ফুচকার দোকানের সামনে। ফুচকা দেয়া হলো সবাইকে। উফ, ঝাল ঝাল ফুচকাগুলো কি মজা! আমার তো খুব ভালো লাগছে। সবাই খাচ্ছে, কিন্তু মেঘ ভাইয়া বাদে। আরে ভাইয়া নিন না, খুব মজা। না, তোমরা খাও, এগুলো ভালো না শরীরের জন্য। আমি খাবো না। আর কি, আমরাই খেয়ে সন্ধ্যার দিকে বাড়ি ফিরে এলাম। নেহাল ভাইয়া বসে আছে হলরুমে, সাথে মেঘ ভাইয়াও আছে, সবাই আছে, ছোটরাও। আমি নেহাল ভাইয়ার পাশে বসে ভাইয়াকে ফিসফিস করে বলি, ভাইয়া আমার মনে হয় ডাল মে কুছ কালা হ্যায়। কেন কেন তোর এটা মনে হয় কেন? আমি দেখলাম তুমি আজ এখানে আসার পরই খুব খুশি খুশি আছো। কাহিনীটা কি বলো তো? এত খুশি হওয়ার কারণ কি তোমার? আরে কি কি বলিস? কিছু না, এমনি খুশি, সবাই মিলে বেড়াতে এসেছি তাই। আচ্ছা, তাহলে তুমি তোতলাচ্ছ কেন ভাইয়া?
আমি কিন্তু জানি সবটা। বাঁকা হাসি দিয়ে বললাম, কি জানিস তুই? আম, বলে দিই। কি? নিশি মানে। আর বলতে দিল না ভাইয়া, আমার মুখটা চেপে ধরলো। আরে তোদের আবার কি হলো? এখানেও ঝগড়া শুরু করে দিলি? না ভাইয়া, ঝগড়া না। আমি তো নীরাকে চুপ করাচ্ছি। ও একটু বেশি কথা বলা শিখে গেছে তো। ভাই আমি কিন্তু জানি সবটা। ভাইয়া ফিস ফিস করে বলে, চুপ যা আমার মা। কি চাস তুই বল, সব দিব। তবু কিচ্ছু ফাঁস করিস না বোন আমার। সবে মাত্র শুরু করলাম, শুরুর আগে শেষ করে দিস না। আচ্ছা কি চাই তা বাড়ি গিয়ে বলবো না হয়। ওকে, কিন্তু কাউকে বলবি না। ওকে। মেঘ ভাই এতক্ষণ আমাদের পর্যবেক্ষণ করলো, ভাই বোনের খুনসুটি দেখে সেও হেসে ফেললো। ও আমাদের ঘরের মধ্যমণি, জানো মেঘ? মেয়েটা থাকলে পুরো ঘর গরম করে আমাদের। ও যে আমাদের ঘরের প্রাণ। আস্তে আস্তে বলে রূপল মেঘকে। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই বসলো খেলতে, ট্রুথ অর ডেয়ার খেলবে। কথাটা শুনে আমার মেঘ ভাইয়ের চরের কথাটা মনে পড়ে যায়। আমি সাথে সাথেই বলি, না না এটা খেলবো না, অন্য কিছু খেলবো সবাই মিলে। না, এটা মজা হবে নীরা, এটাই খেলবো। অগত্যা রাজি হলাম, কিন্তু বলে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আমার বেলাও তাই হলো। সবার শেষে আমার ডেয়ার দিল নিশির ফুফাতো বোন আরশি। মেয়েটা কেমন একটা যেন, কথা বলে মনে হয় মেয়েটা যেন কিছুটা অহংকারী। আমায় বললো মেঘ ভাইয়ের রুমে গিয়ে ওর একটা সিক্রেট ডায়েরি আছে, সেটা নিয়ে আসতে। আমি এক ঝটকায় না বলে দিই, কারণ কারো পার্সোনাল জিনিসে হাত দেওয়া উচিত না, তাই আমি মানা করে দিই। সবাইও আমার সাথে সায় জানায়, কারণ মেঘ ভাইয়া খুব রাগী, এটা সবাই জানে। আর তার জিনিসে হাত দেওয়া সে পছন্দও করে না, তাই সবাই এটা না করে দেয়। কিন্তু মেয়েটা খুবই বাজি, তাই আমায় রাজি হতেই হলো। সবাই ঘুমিয়ে গেলে কাজটা করতে হবে এটা ঠিক করে। নিশি অনেকবার বারণ করে, তারপরেও মেয়েটার কথাই শুনতে হলো। সবাই ঘুমিয়ে গেছে, আমার সাথে সবাই মেঘ ভাইয়ার দরজার বাইরে দাঁড়িয়ে আছে। ভাগ্য ভালো দরজা খোলাই ছিল। আমি ঢুকে দেখি ভাইয়া নেই, তাই একটু সাহস হলো। টেবিলের পাশে একটা ডায়েরি দেখা মাত্রই হাতে নিই। প্রথম পাতা খুলতেই দেখি মেঘ ভাইয়া বেলকনি থেকে এসেই আমার হাতটা ধরে ফেলে। কি করছো তুমি এখানে নীরা? এত রাতে আমার রুমে কেন এসেছো? আর ডায়েরিটা কেন নিয়েছো? এটা আমার পার্সোনাল ডায়েরি, তুমি জানো না কারো পার্সোনাল জিনিসে হাত দিতে নেই? খুব রেগে বলে এই কথাগুলো। ভাইয়া আমি। তুমি কি তুমি এতটুকু ম্যানার্স নেই তোমার যে কারো জিনিসে হাত দিতে নেই? তোমার সাহস কি করে হলো আমার রুমে আসার? আউট! এক্ষুনি বের হও রুম থেকে। জোরে কথাগুলো বলে ওঠে। আমি কান্না করে দিই, আর সাথে সাথে উনি আমার রুম থেকে বের করে দরজাটা আটকে দেয়। মানলাম হয়তো এটা করা ঠিক হয়নি, ডায়েরিতে হয়তো ওনার প্রেমিকার জন্য কিছু লিখেছে, আর আমি তো এটা আনতে চাইনি। তবু আমি কথা শুনলাম, খুব অপমানিত লাগছে নিজেকে, খুব ছোট লাগছে। কিভাবে কথাগুলো বললেন উনি আমায়। কেঁদো না নীরা, তোমার তো দোষ ছিল না। আরশি আপু তোমার জন্য হলো সব। আরশি আপু তোমার জন্য হলো সব। তুমি তো জানো ভাইয়া কেমন, তবুও তুমি ওকে পাঠালে। আমার কি দোষ? ও এইটুকু কাজ করতে পারলো না, আবার কাঁদছে কেন? খুব কান্না পাচ্ছে আমার। আমি ঠিক করে নিই সকাল হলেই মেঘ ভাইয়া ওঠার আগে আমি চলে যাব এখান থেকে। যেভাবেই হোক আমি চলে যাব, থাকবো না আমি। আর কথাও বলবো না মেঘ ভাইয়ের সাথে। উনি এভাবে বকলেন কেন আমায়? ইস, এভাবে বলাটা ঠিক হয়নি, কিন্তু আমি বা কি করব? একটুর জন্য আজ সব শেষ হয়ে যেত। কিন্তু ও কিভাবে জানে এখানে ডায়েরিটা আছে? নিশ্চয়ই কেউ কেউ বলেছে। ও অনেক কষ্ট পেয়েছে। আচ্ছা, কাল কথা বলে নিব। এটা বলে মেঘ শুয়ে পড়ে। এখন ওর রাগ কমেছে। সকালে তাড়াতাড়ি উঠলাম ঘুম থেকে, বলতে গেলে ঘুমাইনি আমি, রাতটা কাটার অপেক্ষায় ছিলাম। সকালে উঠে আমি জামা পাল্টে নিয়ে নিচে যাই। নিচে ভাবি বসেছিল, আমায় দেখে ভাবি বলে, আরে নীরা, তুমি বসো, আমি রাস্তা দিচ্ছি তোমার। ভাবি লাগবে না, আমি একটু ভাইয়ার কাছে যাব। ভাইয়া কোথায়? ও রুমে আছে। কিন্তু তোমার কি হয়েছে? চোখ লাল কেন? রাতে ঘুম হয়নি ভালো? তা না, এমনি। আমি একটু ভাইয়ার কাছে যাই, একটু দরকার আছে। ঠিক আছে। ভাইয়া আসবো? আরে নীরা, আয়। কিরে, কিছু বলবি? আমি বাড়ি যাব। মানে? মানে আমি বাড়ি যাব এখন, এই মুহূর্তে। কেন, কি হয়েছে? কেউ কিছু বলেছে তোকে? এখন বাড়ি কেন যাবি? আমরা সবাই কাল চলে যাব তো। না, আমি এখন যাব, মানে এক্ষুনি যাব। তোমরা কাল এসো, আর গাড়ির চাবি দাও, আমি চলে যাবো এখন, মানে এখনই। কি হয়েছে পাখি, বল না ভাইকে। রেখে আছিস কেন? আমি যাবো ভাইয়া, চাবিটা দাও, তা না হলে আমি অন্য ব্যবস্থা নিব।
নীরা রেগে যাচ্ছে রূপল বুঝলো, তাই সে নীরাকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। ও জানে নীরা যাবে বলছে মানে চলেই যাবে, আর গাড়ি নিয়ে যাবে তার মানে অনেক রিস্ক। ও গাড়ি চালাতে পারে, কখন কোন কাজে লাগে তাই বাড়ির সবাইকে গাড়ি চালানো শিখিয়ে রাখা হয়েছে ওদের বাড়িতে। কিন্তু এখনও রেগে আছে, আর রাগের বশেও কী করে ফেলে তাই রূপল দিতে চাইছে না। শোন পাখি, তুই রাগ করিস না, নাস্তা করে নে, আমি দিয়ে আসবো তোকে তাহলে। না না না, তুমি চাবি দিবে কিনা তা বলো। কিসের চাবি নীরা? গাড়ির। কেন? এখন তুমি চাবি দিয়ে কি করবে? নাস্তা করে নাও আগে, পরে যা ইচ্ছে করো। না ভাবে, আমি এখনই বাড়ি যাব, এখন মানে এখনই। কি বলো? তুমি বাড়ি কেন যাবে? আর তুমি রেগে আছো কেন? কি হয়েছে বলো আমায়। নীরার পুরো মুখ লাল হয়ে যাচ্ছে, এখন ওকে না সামলালে সমস্যা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, নে চাবি নে তুই, দাঁড়া, চল আমিও যাব। না ভাইয়া, কাউকে যেতে হবে না, আমি বাড়ি গিয়ে করিম কাকাকে দিয়ে গাড়িটা আবার পাঠিয়ে দেবো, আমার সাথে যেতে হবে না কাউকে। বলে নীরা ব্যাগ নিয়ে নিচে নেমে যায়। নীলার মা বাবার থেকে বিদায় নিয়ে সে গাড়িতে গিয়ে ওঠে। সবাই এত বলল তাও সে চলে গেল। মেঘ ঘুমিয়েই ছিল, তাই সে জানতো না। নিশি অনেকবার বলেছে নীরাকে, কিন্তু সে থাকেনি, আর সবাইকে কালকের কথা বলতে নিষেধ করে দেয়। নীরা গাড়িতে উঠে চোখের পলকে ওদের বাড়ি বেরিয়ে গেল। রূপল, কি হয়েছে নীরার? ও তো অনেক রেগেছিল, এতটা রাগ কেন বাড়লো ওর? জানি না, তবে আমার ভয় লাগছে। কিছু তো হয়েছে, তা না হলে ও এভাবে রাখতো না। ও ভীষণ রেগে আছে, এখন ভালোই ভালোই বাড়ি গেলে হয়। সবাই ঘুম থেকে উঠল একে একে। টেবিলে বসেছিল সবাই, মেঘও ছিল। নীরাকে না দেখে সে ভেবেছিল হয়তো নীরা ঘুমোচ্ছে, কিন্তু না। নিহাল বলে উঠল, নীরা কোথায় ভাবি? এখনো ওঠেনি? নীরা চলে গেছে বাড়ি। কি কেন? আর কখনই বা গেল? তারপর রূপল সকলের কথা বলল। কি বলছো ভাইয়া? আমায় ডাকুনি কেন তুমি? তুমি জানো না ও কতটা জোরে গাড়ি চালায়? আর রেগে গেলে ওর মাথা ঠিক থাকে না। তুমি আমায় বলতে আমি দিয়ে আসতাম ওকে। আমি বলছিলাম, ও বারণ করেছে। মেঘ এইসব কথা শুনে চুপ করে যায়। ওর খুব রাগ হয় নিজের উপর। কালো এই কথাগুলো বলার জন্যই আজ নীরা চলে গেছে। যেভাবেই হোক ওকে কাল ভার্সিটি গিয়ে হলেও নীরার সাথে কথা বলতে হবে। একটু পর করিম চাচা এসে গাড়ির চাবি দিয়ে যায় আর জানায় নীরা ঠিক মতো বাড়ি গিয়েছে। এতে সবাই একটু শান্তি পায়। নিশে এসে মেঘকে বলে, ভাইয়া তুমি নীরাকে অযথাই কথাগুলো বলেছিলে। তারপর নিশি কাল রাতের কথা বলে মেঘকে। উফ ড্যামিট, আরশিকে তো আমি। কিছু করতে হবে না ভাইয়া, তুমি তো জানো আরশি কেমন। এখন কিছু বললেও তিল থেকে তাল করে ফেলবে। তার চেয়ে বরং তুমি নীরার সাথে কথা বলে নিও। ঠিক আছে। নীরা বাড়ি চলে আসায় সবাই ওকে প্রশ্ন করতে থাকে। সে কিছু না বলেই উপরে উঠে যায়। মেঘ ভাইয়ার প্রেমিকা আছে? আছে হয়তো, তা না হলে সামান্য ডায়েরিটা ধরাতে এমন করতো না। থাকলে থাক, সমস্যা কি? আমিও আর কথা বলবো না ওনার সাথে। খুব কষ্ট পেল নীরা মেঘের কথায়। ওর বেশি কষ্ট লাগছে ওইটা ভেবে যে মেঘের প্রেমিক আছে, আর সে এতদিন মেঘকে কত ভালোবাসতো। কিন্তু থাক, সে তাকে পছন্দ করলে মেঘও যে ওকে পছন্দ করতে হবে এমন কোনো কথা নাই। তাই ভাবে নীরা কষ্ট পায়। সকালে রূপলরা সবাই বাড়ি চলে আসে। এসে নীরার ঘরে গিয়ে দেখে সে রেডি হচ্ছে ভার্সিটি যাওয়ার জন্য। পাখি, কেমন আছো তুমি? ভালো ভাবি, আর তোমরা? আর কখন এলে? ভালো, মাত্র এলাম। তুমি কোথায় যাচ্ছ? ভার্সিটি। ও আচ্ছা, সাবধানে যেও। ঠিক আছে। বলে নীরা বেরিয়ে যায় বাড়ি থেকে। ভার্সিটিতে এসেই তার দেখা হয় তার ফ্রেন্ডসদের সাথে। সবার সাথে সে ক্লাসে চলে যায়। ক্লাস শেষে রাহি জিজ্ঞেস করে, কিরে, কেমন মজা করলি ওই বাড়িতে? ভালো। মেঘ ভাইয়ের সাথে কথা বলিসনি? আমি কেন ওনার সাথে কথা বলতে যাব? ওনার প্রেমিকা আছে। কি? হ্যাঁ, আর তাকে কালকের কথাগুলো খুলে বলি। নীরা, হয়তো তোর কোথাও ভুল হচ্ছে। ঠিক ভুলের কিছুই নেই এখানে। আমি আর ওসব কথা বলতে চাচ্ছি না, প্লিজ। কিন্তু আর বলিস না কিছু। ওনার পার্সোনাল লাইফ, ওনার যা থাকার থাকুক, তাতে আমার কিছুই যায় আসে না। আমি এখন এই বিষয়ে কোনো কথাই বলতে চাই না। নীরা, আমি জানি মেঘ ভাইয়া ডাকছে, কিন্তু আমি কোনো কথা বলতে চাই না তার সাথে। কেন কথা বলবো? বলবো না, কোনোদিনও বলবো না একদম। তাই ওনার ডাক শুনে পেছনে না তাকিয়ে আমি সামনে হাঁটা ধরি। মেঘ, তুই কোথায়? আপু আমি বাড়িতে। কেন, কি হয়েছে?
আজ ভার্সিটি গিয়েছিলি তুই? নীরাকে দেখেছিলি? হ্যাঁ গিয়েছিলাম, আর নীরাকেও দেখেছি। কেন? নীরা এখনো বাসায় আসেনি মেঘ। ওর ফোনও লাগছে না। ওর ভাই ভার্সিটি গিয়েছিল, সেখানেও নেই। ওর সব ফ্রেন্ডকেও কল দিয়েছে, কেউ জানে না ও কোথায়। ফুপিও অনেক কাঁদছে। ওকে একটু দেখ না কোথায় আছে। সাথে সাথে নীরার মনে পড়ে যায় কালকের কথাগুলো। মেঘ যেন থমকে গেল। ও জানে না নীরা কোথায়, তবে ও যতটুকু জানে নীরা একা কোথাও সেফ না। ওর অজানা অনেক মানুষ আছে ওর ক্ষতি করার জন্য। যদি ওর কোনো ক্ষতি হয়ে যায়, না না, এটা হতে পারে না। তাই সে ঘর থেকে বের হয় ওকে খুঁজতে। সাথে রায়হানকেও কল দেয়। তারা পুরো ভার্সিটি খুঁজলো, কিন্তু পেল না। সাথে সাথে তারা নীরার ফোনে লোকেশন দেখে। তার ফোন অনই আছে, কিন্তু ফোন দিচ্ছে, ফোন তুলছে না। তারা দেখে ভার্সিটির পেছনে নির্জন একটা ঘরের দিকে তার ফোনের লোকেশন দেখাচ্ছে। প্রায় অনেকক্ষণ চেষ্টা করার পর তারা তার জায়গা খুঁজে পেতে সক্ষম হয়েছে, কারণ সেখানে নেটওয়ার্ক তেমন নেই। নীরার জ্ঞান ফিরেছে একটু আগে। সে হুঁশে আসতেই দেখে সে অন্য জায়গায়। তার ভীষণ ভয় হয়, হাত পা বাঁধা তার। কি হলো সোনা, ঘুম ভেঙে গেছে তোমার? কতক্ষণ অপেক্ষা করছি তোমার ঘুম ভাঙার জন্য, জানো তুমি? নীরা সামনে দেখে 3টা বকেটে টাইপ ছেলে, খুব বাজে। ওর ভীষণ ভয় লাগে। নীরা বাড়ি আসার পথে ওর মনে হলো কেউ যেন ওকে ফলো করছে। সে একাই চলে আসছিল বাড়ি, আর পেছনে ফিরতেই কি হলো তার আর মনে নেই। আপনারা আমায় কেন এনেছেন এখানে? ছেড়ে দিন আমায়, বাড়ি যাব আমি। ছেলেগুলো যেন খুব মজা পেল ওর কথায়, সাথে সাথে হাসতে লাগলো। বাড়ি দিয়ে আসবো তো তোমায়, তবে একা না, একটু মজা করে নিয়ে আগে তোমার সাথে, পরে না হয় ছেড়ে দেবো বলে এক বিশ্রী হাসি দেয়। আমি চিৎকার করতে লাগলাম বাঁচার জন্য, কিন্তু কেউ নেই। আমার হাত খুলে দেয় এক ছেলে। সামনে আসতেই আমি ওকে এক ধাক্কা মারি, যার জন্য সে পড়ে যায়। রেগে গেল ছেলেটি, সাথে সাথেই আমার গালে তার সর্বশক্তি দিয়ে থাপ্পড় মারে। আমি পড়ে যাই নিচে, ঠোঁট কেটে রক্ত বের হতে শুরু করে। এই মেয়েকে বাদ, এখনই এই মেয়ের তেজ কমাতে হবে। আজ তোর শেষ দিন। আমার ছাড়ুন প্লিজ। আমি কি করেছি আপনার? কেন এমন করছেন? তুই কিছু করিসনি, তোকে দিয়ে আমরা এখন ফুর্তি করব। সামনে এগোতেই ছেলেটা আমার প্রাণ পাখি যায় যায় অবস্থা। আমি মনে মনে দোয়া করতে থাকি। হঠাৎই দরজায় কেউ জোরে লাথি দেয়, যার দরুন দরজাটা ভেঙে যায়। আর ঘরে ঢুকে মেঘ ভাইয়া আর রায়হান ভাইয়া। ওনাদের দেখে আমার জানে পানি এলো। মেঘ ভাইয়ার চোখ দুটো অসম্ভব লাল। ওনার হাতের আর মাথার রগ ফুলে উঠেছে, মনে হচ্ছে এক্ষুনি ফেটে বেরিয়ে যাবে। এই কে রে তোরা, এখানে কেন এলি? দেখছিস না আমরা আমাদের কাজ করছি, যা এখান থেকে। কথাটা বলতে বলতে একটা ছেলে এগিয়ে যায় মেঘ ভাইয়ের কাছে। সাথে সাথে উনি একটা ঘুষি মারেন ওনার নাক বরাবর। মুহূর্তেই নাক ফেটে রক্ত বের হতে শুরু করে। অন্য 2 ছেলেও এগিয়ে যায়, তাদেরও অনেক মারে উনি। ওনাকে অনেক হিংস্র লাগছে দেখতে, মনে হচ্ছে পুরো সাইকো। কিভাবে মারছে সে ছেলেগুলোকে। মেঘ থাম থাম, আর মারিস না, মরে যাবে তো ওরা। যাক মরে যাক, ওরা জানে না ওরা আমার কোথায় হাত দিয়েছে। মেরে ফেলবো ওদের আমি। থাম তুই, ওদের আর মারিস না, ওদের ব্যবস্থা পরে করব। এখন তুই গিয়ে নীরাকে ধর, ও ভীষণ ভয় পাচ্ছে। মেঘ ওদের ছেড়ে দেয় আর রায়হানকে বলে ওদের তার গোডাউনে নিয়ে যেতে। সে পরে খবর নিয়ে এদের। রায়হানও তাই করে, গার্ডের দিয়ে পাঠিয়ে দেয় তার গোডাউনে। নীরা, নীরা তোমার কোথাও লাগেনি তো? বলো না, বেশি ব্যথা পেয়েছো কি? তোমার গালে চরের দাগ, ওরা তোমায় চর মেরেছে? আমি কান্না করে দিই আর মাথা নাড়াই। তুমি কেঁদো না, আমি ওদের শাস্তি দেব। এই বলে সে নীরার হাত পায়ের বাঁধন খুলে দেয়। ফর্সা গিয়ে দড়ির দাগ আর হাতের আঙুলের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। কান্নার ফলে মুখ লাল হয়ে গেছে। মেঘবালিকা, কেঁদো না, চলো তোমায় বাড়ি দিয়ে আসি। মেঘ ভাই আলতো করে আমার হাত ধরে বাইরে নিয়ে আসে আর গাড়িতে বসিয়ে আমার পাশে বসে। সারা রাস্তায় তিনি একটা কথাও বলেননি, কিন্তু রায়হান ভাইয়া আমায় বারবার বলছিল বেশি ব্যথা পেয়েছি কিনা। গাড়ি এসে থামলো বাড়ির সামনে। সবাই বাইরেই দাঁড়িয়েছিল, বলেছে হয়তো আমরা আসছি। রাহিও এসেছে। আমি নামতেই মাম্মা আমায় জড়িয়ে ধরে কান্না করে দেয়। মা, তোকে আমি কিভাবে রাখবো? আর বল, কেন সবাই আমার মেয়ের ক্ষতি চাই? আমি আর পারবো না, আর পারবো না। আমি সবার থেকে লুকাতেও পাচ্ছি না তোকে। আমি কিভাবে বাঁচবো তোকে ছাড়া? এরপর মেঘ ভাইয়াকে জড়িয়ে ধরে বলে, বাবা, তুমি আমার মেয়েকে আমায় ফিরিয়ে দিয়েছো। আমি তোমার এই ঋণ কোনো দিন শোধ করতে পারবো না। আন্টি কি বলেন এটা? আপনি আপনি আমার মায়ের মতো, এভাবে বলবেন না প্লিজ। নীরার মা মেঘকে খুব আদর করে জড়িয়ে ধরে। সবাই ঘরে আসে। নীরা ভীষণ ভয় পেয়ে যায় আজকের ঘটনার জন্য। মেঘ ওর মাকে ওর ভালো করে যত্ন নেওয়ার জন্য বলে যায়। সেও নীরার সাথে গিয়ে কথা বলে আসে। ভয় পেও না,
কিছু হয়নি, সব ঠিক আছে। তুমি শান্ত থাকো নীরা। আর যদি ভয় লাগে রাতে বেশি, তাহলে আমায় কল করো। আমি কথা বলবো তোমার সাথে। তবু চুপ করে বসে থেকো না। মেঘ চলে যায়, কিন্তু বাসায় নয়, অন্য কোথাও, ওর সিক্রেট জায়গায়। আমাদের ক্ষমা করে দিন স্যার, আমরা জানতাম না উনি আপনার। সত্যি বলছি, ছেড়ে দিন আমাদের। তোদের ক্ষমা? হ্যাঁ, কি বলিস? তোরা নিজেও জানিস না তোরা এই মেঘের কোথায় হাত দিয়েছিস। আজ তোদের শেষ করে দেবো আমি। তোদের জন্য আমার প্রাণ পাখি ভয় পেয়েছে আজ। ওর গায়ে হাত তুলেছিস তোরা, ও ব্যথা পেয়েছে তোদের জন্য। এখন তোদের একমাত্র শাস্তি শুধু মৃত্যু। এ বলে মেঘ রিভলভার তাক করে। না না বস, আমাদের ছেড়ে দিন। আমরা ওনাকে কিছু করতে চাইনি। ওই মেয়েটা বলেছিল, আমরা কিছু করতে চাইনি। গুলি করতে যাচ্ছিল। হঠাৎ এই কথা শুনে মেঘ থেমে যায়। রায়হানও অবাক হয়। ওরা ভেবেছে হয়তো ছেলেগুলো এমনি ওকে নিয়ে গিয়েছিল, কিন্তু এখানে যে কারো হাত আছে তা তারা ভাবেনি। ও থমকে যায়। কে এমন আছে যে ওর নীরাকে মারতে চায়? কে বলেছে বল? আমরা চিনি না বস, ওই মেয়েটার ছবি দিয়েছিল আমাদের, আর টাকাও। তাই আমরা রাজি হয়েছি। আমরা কিছু করতে চাইনি, উনিই বলেছিলেন। কে সে মেয়ে? ওকে দেখছিলি তোরা? ছবি আছে কোনো? না, আমরা চিনি না, ছবিও নেই। বাহ, চিনিস না জানিস না একটা মেয়ের কথায় আরেকটা মেয়েকে মারতে গেলি? রায়হান হঠাৎ কার ছবি দেখায়, আর লোকগুলো বলে ওঠে, হ্যাঁ এই মেয়ে। ও তাহলে এই ব্যাপার। আচ্ছা, আমিও দেখি সে আর কতবার বাড়তে পারে। আমি ওকে ছেড়ে দিচ্ছি কয়েকদিনের জন্য, ওর মতো ওড়ার জন্য। এ বলে একা বাঁকা হাসি দেয় মেঘ। সে যাই বলুক, তোরা কাজটা ঠিক করিসনি, তাই তোদের শাস্তি তো দেবই। মেঘ ওদের এভাবে মারে যে ওরা জীবনে কোনো কাজ করতে পারবে কি না তা সন্দেহ। গার্ডদের বলে, ওদের হাসপাতালে দিয়ে আসো। এ বলে মেঘ চলে যায়। রাতে নীরার মা তার সাথে থাকে আজ। তিনি ঘুমিয়ে গেছেন, কিন্তু নীরার চোখে ঘুম নেই। সে চোখ বন্ধ করলে শুধু আজকের ঘটনাগুলো দেখে। হঠাৎ করে তার ফোন বেজে ওঠে, আর অচেনা দেখে সে তুলে না। পরে আবার কল এলে সে ব্যালকনিতে চলে যায়, আর ফোন ধরে কাঁপা কাঁপা গলায় বলে, কে বলছেন? রিল্যাক্স, আমি মেঘ। তুমি এখনো ভয় পাচ্ছ কেন নীরা? আর ঘুমাওনি কেন? ঘুম আসছে না। আমি জানি তোমার ঘুম আসছে না, তাই কল দিলাম তোমায়। এখন তুমি না ঘুমালে তো অসুস্থ হয়ে যাবে। কিন্তু আমি চোখ বন্ধ করলে খারাপ স্বপ্ন দেখি, ঘুম আসছে না আমার। আচ্ছা বুঝলাম, তা এখন কি করলে ঘুম আসবে তোমার? জানি না। নীরা, সরি। কেন ভাইয়া? আজ আপনি না থাকলে তো আমি মরেই যেতাম। আপনি সরি কেন বলছেন? তুই মরার কথা কেন বলো সব সময়? আর আমি তোমায় সরি বলছি সেদিন এত বকার জন্য। আপনি কেন বলছেন সরি? সরি তো আমার বলার কথা, কারণ কারো পার্সোনাল জিনিসে হাত দেওয়া ঠিক না। আর আমি ভুল করেছিলাম, তাই আমার বলা উচিত সরি, আপনার না। বড্ড কথা বলো তুমি। না না, আপনি হয়তো আপনার প্রেমিকাকে নিয়ে কিছু লিখেছেন, তাই আমার হাত দেওয়াতে রেগে গেছেন। আমি সরি এই জন্য। আমার প্রেমিকা? হ্যাঁ, আমার প্রেমিকা আছে। কে বললো তোমায়? আমি জানি, তাই তো এত রেগে গেলেন। ও তাই বুঝি তুমি এত কষ্ট পেলে? না, কষ্ট কেন? তাই? আমি ঘুমোবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। সেদিনের পর থেকে নীরাকে আর একা ভার্সিটিতে যেতে দেয়নি কেউ। হয়তো রূপল, আর নয়তো পাভেল, নিহাল, কেউ না কেউ সাথে করে গেছে আর নিয়ে এসেছে। ওদের পরীক্ষাও চলে এসেছে। কয়েকদিন পরেই সবার পরীক্ষা। এবার নীরাদের পরীক্ষা শেষ হলে আমরা সবাই মিলে গ্রামে যাব। কি বলো ফুপি? গ্রামে? হ্যাঁ মাম্মাম, গ্রামে আমরা সবাই যাব। অনেক বছর যাওয়া হয় না, এবার যাবই যাব। না, দরকার নেই গ্রামে যাওয়ার, আমরা অন্য কোথাও ঘুরবো। না মা, তুমি সবসময় এরকম কেন করো? এবার যাবো সবাই, ব্যাস। এ বলে নীরা চলে যায়। সেটা শুধু গ্রাম না মা, ওখানে অনেক কিছু ঘটে গেছিল তোমার জীবনে, তাই আমি তোমাকে গ্রামে পাঠাতে ভয় পাই। মনে মনে বলে মনি। সমস্যা কি আপা, যাই না আমরা সবাই মিলে, আর ওকে না হয় আমরা দেখে রাখবো। আর ও তো একা যাচ্ছে না, সাথে তুমি আর আমরাও থাকবো, ওর কোনো সমস্যা হবে না। দেখতে দেখতে পরীক্ষা এসে গেল। মোটামুটি ভালোই যাচ্ছে সব পরীক্ষা, আর মাত্র 2 বিষয় আছে, এরপর সবাই মিলে গ্রামে ঘুরতে যাব। উফ কি মজা। এই সব নিয়েই যাচ্ছিল তার দিন। আজ পরীক্ষা শেষ। খুশি মনে বাড়ি ফিরল নীরা। এসে জানতে পারে মেঘ ভাইয়ারাও যাবে। ও তো সেই খুশি। আর কালই যাবে সবাই।
তাই আজ থেকে সব গুছিয়ে রাখতে হবে। সে ফটাফট রাহিদের বাড়িতে গিয়ে ওঠে আর আসার সময় রাহির মাকে অনেক অনুরোধ করে রাজি করায় ওদের সাথে গ্রামে যাওয়ার জন্য। রাহির মাও ওকে খুব ভরসা করে, তাই রাজি হয়ে যায়। রাহি তার সব গুছিয়ে নিয়ে নীরার সাথে তার বাড়ি চলে আসে। সকাল সকাল তারা রওনা দেয় গ্রামের উদ্দেশ্যে। সবার আবদার তারা এবার ট্রেনে করে যাবে, তাই করা হলো। কিছুক্ষণ অপেক্ষা করার পর মেঘরাও সবাই চলে আসে। দুই পরিবার মিলে কয়েকদিনের পিকনিক বলা চলে এটা। এখানেও আসিফ, আমার মনে হয় এই ছেলেটা গ্লুর মতো চিপকে থাকে সারাদিন। ছোটরা আমরা এক পাশে আর বড়রা অন্য পাশে বসেছে। অনেকক্ষণ মেঘ ভাইয়াকে লক্ষ্য করলাম, কিন্তু তিনি তাকাচ্ছেনই না। তাকাবেনই বা কেন? ওনার তো প্রেমিকা আছে। থাক, সমস্যা নেই। উনি ওদের সাথে কথা বলতে পারলে আমি কেন পারবো না? আমিও পারবো। তাই আমিও ওনাকে দেখিয়ে দেখিয়ে আসিফের পাশে বসলাম। ছেলেটা বোধহয় ভাবেনি আমি বসবো। ভাই, আমি আপনার সাথে বসলে কি কোনো সমস্যা হবে আপনার? না না নীরা, কি যে বলো না। বসো বসো, তুমি আমার সাথে বসলে আরো ভালো। ধন্যবাদ ভাইয়া। আরে ধন্যবাদ দেওয়ার দরকার নেই। মেঘ ভাইয়াকে দেখিয়ে দেখিয়ে আসিফের সাথে কথা বলতে থাকি। সাথে সবাই মিলে হাসাহাসিও করি অনেক। কিন্তু হঠাৎই মেঘ ভাইয়া জোরে বলে ওঠে, এত হাসাহাসি কি আছে? হ্যাঁ, আর আসিফ তোরা এত কথাই বা বলছিস কেন? কি হয়েছে ভাইয়া? আমাদের কথা বলতে তোমার কি কিছু সমস্যা হচ্ছে? অবশ্যই হচ্ছে। তোরা চুপ থাক, আর তুই এখানে আয় আমার সিটে। কেন? আমি আর কথা বলবো না, চুপ করে থাকবো। তুমি বসো তোমার সিটে, আমি এখানেই ঠিক আছে। তোকে আমি বলেছি এখানে আসতে, তা না হলে। আসছি, এভাবে বকো না তো। এক গাদা মেয়ের সামনে তুমি কি আমার মান সম্মান নিয়ে টানাটানি করতে চাও নাকি ভাইয়া? চুপ করে বস, আর একটা কথা বলবি না। এই বলি আসিফ মেঘ ভাইয়ের জায়গায়, আর মেঘ ভাইয়া এসে আমার পাশে বসে। কি? এতক্ষণ তো সব উল্টিয়ে নিচ্ছিলে, তাহলে এখন চুপ করে আছো কেন নীরা? কথা বলো। কি বলবো? কেন কি বলবে মানে? আসিফের সাথে তো ঠিকই হাসাহাসি করছিলে, কথা বলছিলে, এখন কি হলো? এখন তোমার কথা কি গেল? বলো, আমিও শুনি তোমার হাসার কারণ। ভাই, আপনি কি জেলাস? না না, আমি কেন জেলাস হতে যাব? ও আচ্ছা। হুম। খুব ভোরে ঘুম থেকে ওঠার কারণে খুব ঘুম পাচ্ছিল, তাই ঘুমিয়ে গেলাম। ওঠার পর দেখি ট্রেন থেমেছে একটু আগে। সবাই নেমে যাচ্ছে একে একে। আমরাও নামলাম কুড়িগ্রাম স্টেশনে। এখান থেকে আর মাত্র অল্প একটু রাস্তা, 20 থেকে 30 মিনিটের পথ। এরপরই আমাদের গ্রামের বাড়ি, যেখানে আমার পাপাই বড় হয়েছিল, আর ওনার কবরও আছে এখানেই। ভাবতেই একটা দীর্ঘশ্বাস ফেললাম। আঁকাবাঁকা রাস্তা, সরু পথ, আশেপাশে গাছগাছালি, ব্রিজের নিচ দিয়ে চলে যাওয়া বড় বড় নদী নালা, মনোমুগ্ধকর দৃশ্য। আমার ঠিক মনে পড়ছে না কত বছর আগে শেষ গ্রামে এসেছি। গাড়ি থামলো একদম আমাদের বাড়ির সামনে। কেউ না থাকলেও রাজপ্রাসাদের মতো বড় বাড়িটা এখনো আগের মতোই আছে, ঝকঝকে পরিষ্কার। মনে হয় অনেক মানুষ থাকে এখানে, কিন্তু না, কেউ থাকে না। কিন্তু এখানে পরিষ্কার করার জন্য লোক রাখা হয়েছে, আর ওরা আসবে শুনে কালই সব পরিষ্কার করিয়ে রেখেছিলেন জ্যোৎস্না বেগম, ওদের বাড়ির কেয়ারটেকার। আরে আরে, আয়া পড়ছো সবাই। এই, কে কোথায় আছো? জলদি আহো, দেখো কারা আইছে। এই বলে বাকিদের ডাকাডাকি করতে থাকেন তিনি। আরে বৌমা, কেমন আছো তুমি? হেটা কও, কত বছর হইয়া গেল তোমাগরে দেহি না। আমার কত মনে পড়ে তোমাকে কথা। ভালো আছি চাচি, আপনি কেমন আছেন? হ, আমিও ভালোই আছি। এখন তোমাগেরে দেখা আরো ভালো হইয়া গেছি। তা তোমার ওই ছোট মাইয়াটা কই, আমাগো নীরা? ও কি আহে নাই? এসেছে তো। এই তো আমার সেই ছোট্ট নীরা। ও মা, আমাগো নীরা দেহি কত বড় আর সুন্দর হইয়া গেছে, পুরাই হের সুন্দরী। দাদির থেকেও সুন্দর দেখতে। তা কেমন আছো নীরা? আমি তোমার দাদি হই সম্পর্কে। আমি ভালো আছি আমার দাদি, তুমি কেমন আছো? আমিও ভালোই আছি। চলো চলো, হকগলে ঘরে চলো। কত দূর থেকে আইছো তোমরা, ঘরে চলো। জমিলা রান্না করছে, তোমরা জিরাইয়া নাও, এরপর খাবার বাইরা দিমনি হকগলে রে। ঠিক আছে দাদি, হকগলে রে তুমি বাইরা দিও। এখন তুমিও আমাগো লগে ঘরে চলো। সবাই হেসে দেয় নীরার কথায়। মাইয়া তো দেহি খুব সুন্দর, কথা কইবার পারে বৌমা। চাচি, বড্ড বাজে হয়ে গেছে। আরে তা কইও না, আমাকে সোহেল বাবার আদরের মাইয়া ছিল বহুত। হকগলের কত আদরের। চলো এখন ঘরে।
রেস্ট নিয়ে আস্তে আস্তে সকলের পরিচয় দেওয়া হলো। আমার খুব ভালো লাগলো এই জায়গাটা। বিকেলে সবাই মিলে একসাথে ঘুরতে গেলে মন্দ হয় না। বিকেলে সবাই ঘুরতে যাবে বলে ঠিক করে। গ্রামে নীরার বয়সী আরও অনেক মেয়ে ছিল। তার মধ্যে একটি মেয়ের নাম রুনা, জ্যোৎস্না বেগমের নাতনি। আমাদের সাথে গেল। সে আমাদের গ্রামের চারপাশ ঘুরে দেখতে লাগলো। নীরা চারপাশ থেকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে, সাথে ছবিও তুলছে। আপা, আপনি শাপলা নিবেন? খাল থিক্কা আমাগো এখানে অনেক শাপলা আছে। ও তাই? আমি নিব। চলেন তাইলে আপনি করে খালের ওইখানে লইয়া যাই। এই আকাশ, তুইও চল আমগো লগে, আপারে কয়টা ফুল দিয়া নিস। আকাশ রুনার ভাই, বয়স 11 অথবা 12 হবে। ওয়াও, এতগুলো ফুল, কি সুন্দর। হ আপা, দাঁড়ান আপনি, আপনার লাইগা কয়খানা ফুল দিয়া দিই। আরে আরে দাঁড়াও, এটা তো পুকুর। ও বাচ্চাটা ডুবে যাবে তো। থাক, লাগবে না আমার ফুল। ও পানিতে নামলে উঠতে পারবে না। আরে না গো আপা, আমরা হকগুলোই সাঁতার জানি, ও জানে ডুববে না। হে আপনি খারাপ, ও লইয়া আইউক। আকাশ অনেকগুলো ফুল নিয়ে আসে। নীরা ফুলগুলো সব একসাথে হাতে নেয় আর সুযোগ বুঝে মেঘ ফটাফট কয়েকটা ছবি তুলে নেয়। অনেক ঘোরাঘুরির পর ওদের বাড়ি ফেরার সময় হয়, তাই ওরা বাড়ির দিকে রওনা দেয়। বৌমা, চাচি বলেন। সেদিনের পর থেকে তো তোমরা আর গ্রামে আইলা না। সেদিন কি এমন হয়েছিল? দেখলাম তোমরা আইসা সবাই ওরে কবর দিয়া গেলা। মাইনসে কয় ওরে নাকি মাইরা ফালাইছে কেডা। আর সেদিন তো তোমার মাইয়ারেও দেখলাম না। সেদিন নীরা হাসপাতালে ছিল চাচি। সেদিন ওর বাবার সাথে ওকেও মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আল্লাহ সেদিন আমার মেয়েটাকে বাঁচিয়েছে। কেন, ওই এত ছোট মাইয়া কি করছিল যে তারে মাইরা ফেলাবার চাইছে? অনেক কিছু হয়েছিল সেদিন। কোন দিন মামাম? কোনোদিন কি হয়েছিল? হঠাৎ নীরার উপস্থিতিতে ঘাবড়ে যায় মনি, সাথে জ্যোৎস্না বেগমও। না, কোনো দিনও না, আমরা এমনি কথা বলছি। তোমরা কখন এলে? মাত্র আসলাম। কিন্তু তুমি এত ঘামছো কেন মা? কি হয়েছে? না, এমনিতে গরম লাগছে তাই। তা কোথায় কোথায় ঘুরতে গেলে তোমরা? আর এত ফুল কোথায় পেলে? জানো মা, আকাশ ছোট ছেলেটা খাল থেকে তুলে দিয়েছে আমার এই ফুলগুলো। কি সুন্দর, তাই না? খুব সুন্দর। চলো এখন সবাই ফ্রেশ হয়ে নাও। ফ্রেশ হয়ে সবাই নিচে এসে আড্ডা দিতে থাকে। বস, ওরা সবাই গ্রামে। কখন গেছে? আজই। ও তাই? ঠিক কয়েক বছর আগে ওই গ্রামে ওদের আচ্ছা বস, আপনি ওই মেয়েকে মারার জন্য এত কিছু কেন করছেন? এই মেয়ের জন্য আমি আমার আদরের বোন রাখিকে হারালাম। তার শোকে আমার মাও চলে গেল আমায় একা করে। তাহলে এই মেয়েকে আমি কিভাবে বাঁচিয়ে রাখি বল? ওই ছোট্ট মেয়ে কি করেছে? সময় হলে জানতে পারবি। রাতে সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। ঘুমালো না কেবল মেঘ, কারণ সে জ্যোৎস্না বেগম আর মনির কথা সবই শুনেছে। একটা বাচ্চা মেয়ের এত শত্রু কেন? কেন সবাই আমার জান পাখির পিছনে পড়ে আছে? আমি শেষমেশ আমি আমার পাখিকে বাঁচাতে পারবো তো? পারতে আমাকে হবেই হবে। সকালে সবাই ঘুম থেকে উঠেছিল। নীরা উঠতে ওকে খাবার টেবিলে বসিয়ে দেয় নীলা। সবাই নাস্তা করে নেয়। সকাল সকাল নীরা তার মাকে দেখে তার কাছে গিয়ে বলে, মাম তুমি কি কেঁদেছো? তোমার এমন লাগছে কেন? আমার বলো না প্লিজ। না মা, আমার কিচ্ছু হয়নি। তুমি নাস্তা করো, আর তোমার নিয়ে একটা জায়গায় যাব। কোথায়? গেলে বলবো। নীরা আর কিছু না বলে নাস্তা করে নেয়। সে তার মায়ের সাথে যাওয়ার জন্য তৈরি হয়। নীরা, রাহি, নিশিয়ার সাথে মেঘও যায়। বলতে গেলে মনিয়ে নিয়ে যায় তাদের। ওরা একটা মেঠো পথ দিয়ে চলতে থাকে। পরিবেশটা খুবই সুন্দর। চলতে চলতে তারা একটা কবরস্থানের সামনে দাঁড়ায়, যেটার কারণা নীরার বাবারই ছিল। নীরা অনেকক্ষণ যাবৎ চুপ করে এক দৃষ্টিতে তাকিয়েছিল কবরখানার দিকে। অনেক বছর আগে দেখেছিল সেই কবরটি। এরপর আর গ্রামে আসা হয়নি। মা তুমি চুপচাপ কেন দাঁড়িয়ে আছো? কথা বলো। এটা তোমার বাবার কবর। তুমি এসেছো আর তোমার পাপার সাথে কথা বলবে না? মনি মূলত ইচ্ছে করে নীরাকে নিয়ে এসেছে এখানে। সহ্য করতে না পারলেও এটা তার বাবার কবর। সে একমাত্র মেয়ে, তাকে তো দেখতে হবেই। নীরা অনেক কেঁদেছে কবরটি দেখে। তাকে আনাই যাচ্ছিল না সেখান থেকে। মেঘ অনেক জোর করে ওকে নিয়ে আসে। মনি জানতো ওকে সামলানো যাবে না, তাই ওদের নিয়ে আসে। ভাইয়া, সেই দিন আপনি আমায় নীরার কথা জিজ্ঞেস করেছিলেন না? হ্যাঁ করেছিলাম তো, তুমি তো বলনি। তবে কি আজ সময় হবে রাহি সব বলার? সব আমি জানি না ভাইয়া, তবে অল্প জানি। আপনি জানেন
আমি আজ বেঁচে আছি কেবল ওরই জন্য। মানে? হ্যাঁ, আমরা যখন একই স্কুলে পড়তাম তখন থেকে আমরা বন্ধু ছিলাম। ও সবসময় একটু চঞ্চল প্রকৃতির মেয়ে ছিল, সবার সাথে খুব সুন্দর মিশে যেত। একদিন স্কুল ছুটির পর আমরা একসাথে বাড়ি আসছিলাম। আমরা রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমি পার হতেই হঠাৎ একটা বড় এসে আমার যেই না ধাক্কা দিতে যাবে ঠিক সেই সময় নীরা আমায় ধাক্কা দেয়, যার ফলে আমার জায়গায় সে এসে পড়ে। গাড়িটির সাথে সাথে চলে যায়, যেন মনে হচ্ছিল গাড়িটির কাজ শেষ, সে তার কাজ করে ফেলেছে। তাই সে ঘুরেও দেখেনি। রাস্তার লোকজন জড়ো হয়ে যায়। আমি দৌড়ে গিয়ে দেখি রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে নীরার। সবাই বলছে মরা গেছে। আমি যেন দিশেহারা হয়ে গেলাম। আমাকে বাঁচাতে ওর এই অবস্থা হয়েছিল। আন্টি পাগলের মতো পুরো হসপিটালে দৌড়াদৌড়ি করতে লাগলো। একদিকে তার মেয়ে হারানোর ভয়, আর আমার বেস্ট ফ্রেন্ড হারানোর ভয়। সেদিন মরতে মরতে বেঁচে ছিল নীরা। আন্টি ভীষণ ভয় পেয়ে যায়। অনেকদিন সে হাসপাতালে অজ্ঞান অবস্থায় ছিল। পরপর অনেকগুলো শক একসাথে খাওয়ার ফলে ওর অনেকটাই ক্ষতি হয়েছে। সে মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিল। সে কি যেন দেখতো, ভয় পেত, কিন্তু সে বলতে পারতো না কাকে, কিসের জন্য ভয় পাচ্ছে। সে একবার না দুইবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই ওর জীবনে প্রায় কিছুই ওর ঠিক মতো মনে পড়ে না, কিন্তু আবছা আবছা দেখে আর ভয় পায়। তাই সে এখন বেশি ভয় পেলে বা বেশি উত্তেজিত হয়ে গেলে অজ্ঞান হয়ে যায়। এজন্যই আন্টি ওকে সবসময় সবকিছু থেকে দূরে রাখে, কোথাও একা যেতে দেয় না, কারণ উনি জানে কোথায় গেলে ও কি সমস্যায় পড়বে। রাহের কথা শুনে মেঘ স্তব্ধ হয়ে গেল। সে কল্পনাই করতে পারেনি এত কিছু ঘটে গিয়েছে নীরার সাথে। তার খুব কষ্ট লাগে এই কথাগুলো শুনে। নীরা এত কষ্ট পেয়েছিল, আরও দেখো কত স্বাভাবিক, যেন কিছুই হয়নি। কারণ সে মনে আনতে পারে না। ওর মনে পড়লেই ও কেমন অস্থির হয়ে যায়, কিন্তু বুঝতে পারে না কিছু। কিন্তু যেই বা যারা ওকে এত কষ্ট দিয়েছে তাদের একদিন না একদিন আমি শাস্তি দেবই দেব। আমার প্রাণ পাখিকে যারা এত কষ্ট দিয়েছে তাদের আমি শেষ দেখেই ছাড়বো। নীরা চুপ করে বসে আছে, বলতে গেলে মন খারাপ করে। তার পাপায়ের জন্য খুব খারাপ লাগছে। সবাই ওর সাথে কথা বলছে, কিন্তু ও চুপ করে বসে আছে। নীরা পাখি, কি হলো? আজ বাদে কাল আমরা চলে যাব এখান থেকে, কিন্তু তুমি এত চুপ করে বসে থাকলে কি হবে? আমরা তো সবে এলাম, তার মধ্যে আবার চলে যাব? দেখো সবার অফিস আছে না, তাই চলে যেতে হবে। কিন্তু তুমি যদি সবার সাথে কথা বলো তাহলে আমরা কাল যাব না পরশু যাব। ঠিক আছে, আমি চুপ করে থাকবো না, কথা বলবো। তাহলে আরো 2 দিন পর যাবে? ওকে, ডান। আরে কি যে বলো না দাদু ভাইরা, তোমরা এত তাড়াতাড়ি যাইতে পারবা না, কত কিছু দেহনের বাকি এখনো তোমাগো। কাল আমি তোমাগরে লইয়া যাবো ওই নীল দিঘির পারে, ওইখানে দেখো কত সুন্দর জায়গা সেইটা। ঠিক আছে দাদি, আমরা সবাই যাব। তোমারে আমি হাত ধইরা লইয়া যাবো। তুমি যে চিকনা সেরি বাতাসের লগে চইলা যাবা। আরে দাদি, এভাবে মজা নিচ্ছ কেন? আরে দাদি, আর বলো না, ও এমন, ওরে দড়ি দিয়ে আটকিয়ে রাখতে হবে, তা না হলে আমার চিকনা বোনটা উড়ে চলে যাবে, আর ওর জামাই বেচারা বিয়ের আগে বিধবা হয়ে যাবে। সবাই নিহালের কথায় হাসে। ওই সারা, আমার নাতনিরে নিয়ে এত হাসিও না, আমি ওরে খাবাই আজকাল মোটা বানাই দিমু। তাদের কথায় সবাই হাসতে থাকে, কিন্তু মেঘ নীরাকে দেখেই যাচ্ছে আর ভাবছে কত কষ্ট লুকিয়ে আছে এই মেয়ের ভিতরে, কিন্তু সে দিব্যি তা ভুলে থাকতে চাইছে। দাদি, ছেঁড়া নামটা অনেক সুন্দর। আজ থেকে আমি তোমার ছেঁড়া বলে ডাকবো ভাইয়া। এই নীরা, ভালো হবে না বলে দিলাম। ছেঁড়া, বেশি কথা বলো না। 2 ভাই বোনের কাণ্ড সবাইকে হাসাচ্ছে। সকালে নাস্তা করে আর তারা রওনা হয় নীল দিঘির উদ্দেশ্যে। নীরাকে জ্যোৎস্না বেগম হাতে ধরে রেখেছে, এতে মেঘ একটু বিরক্ত হয়। সে রাহিকে পাঠায় নীরাকে আনতে, কিন্তু জ্যোৎস্না বেগম তাকে ছাড়ে না। একটু পর তাকে ছাড়লে রাহি নিয়ে আসে মেঘের কাছে। মেঘ তাকে এক হাত দিয়ে ধরে। ভাইয়া, আপনার হাবভাব কিন্তু ভালো ঠেকছে না। আপনি এত গম্ভীর একটা মানুষ, কিন্তু আজ এত ফুরফুরে মেজাজে আছেন দেখছি। কাহিনীটা কি? কিছুই না, এমনি। কেন, তোমার বিরক্ত লাগছে?
না না, একদমই না, আমি তো এমনি বললাম। অনেক বড় দেখি আর এত সুন্দর, চারিপাশে গাছপালার সামনে নীল পানি মিশ্রিত দেখি। এই দিঘির অর্ধেকটা নীল আর বাকি অর্ধেক সাদা, তবে নীলটার স্থানই বেশি, তাই বোধহয় এটার নাম নীল দিঘি দেয়া হয়েছে। তাদের বাড়ি থেকে একটু দূরে এই দিঘিটি। নীরা সবকিছুর একটি একটি করে ছবি তুলে রাখছে, আর অন্য কেউ তার ছবি তুলে রাখছে। আজ তারা পুরো গ্রাম ঘুরবে। নীল দিঘির কাছে কিছু সময় থেকে তারা বের হয়ে পুরো গ্রাম ঘোরার উদ্দেশ্যে। গ্রামের শহরের লোকজন এসেছে বলে গ্রামের ছোট ছেলেমেয়েরা তাদের দেখতে অনেক আগ্রহী, তাই তারা এসে নীরাদের উকিঝুঁকি দিচ্ছে। গ্রামের প্রধান মাকবুল চাচা, নীরার বাবাকে অনেক ভালোবাসতেন তিনি। ওর মৃত্যুতে তিনি অনেক কষ্ট পান, তাই রোজ একবার হলে ওর কবর দেখে আসে। যখন তিনি শুনেছেন সোহেলের বউ বাচ্চা এসেছে গ্রামে, তখন তিনি তার বাড়িতে নিয়ে আসার চিন্তা করেন। তাই আজ তিনি একটা লোক পাঠিয়েছেন তাদের নিতে। তিনি দেখা করবেন সবার সাথে। ছেলেটির সাথে সবাই রওনা হয় তার বাড়ির উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি বৌমা, তোমরা কেমন আছো? আর অনেক বছর পর দেখা হলো তোমাদের সাথে। জি চাচা, ভালো আছি। আরে আগে ভিতরে আসো, বসো সবাই। সবাই ভিতরে এসে বসে। তোমার মেয়ে কোথায় বৌমা? তাকে তো আর দেখলামই না সেদিন। নীরাকে দেখিয়ে মনি বলে, এটা আমার মেয়ে চাচা। ও তো অনেক বড় হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। কেমন আছো নীরা? আমি তোমার দাদা ভাই হই। আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো। এরপর তিনি একে একে সবার সাথে পরিচিত হন। ওই বাড়িতে অনেকেই ওকে খুব আদর করলো। একটা ছেলে ছিল নিহালের বয়সের, খারাপ না দেখতে। ছেলেটাকে দেখছিলাম, এমন সময় দেখি মেঘ ভাই আমার দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। মনে হচ্ছে চোখ দিয়েই গিলে খাবে। থাক বাবা, না তাকানোই ভালো, না হলে আবার দেখা যাবে সকলের সামনে চড় দিয়ে ফেলবে। দরকার নেই বাবা, মান সম্মান আগে। খাওয়া দাওয়া করা ছাড়া লোকটা আসতেই দিচ্ছিল না, তাই সবাইকে খেয়েই আসতে হলো। ও আমার নাতি, নাম রাজ, শহরেই থাকে, এখানে মাঝে মাঝে আসে। ছেলেটিকে দেখিয়ে বলে। ছেলেটিও নীরার দিকে তাকাচ্ছিল বারবার, যা মেঘের চোখে পড়ে, তাই সেও চুপ করে বসেছিল। কিন্তু নীরা, সে তো হেসে হেসেই কথা বলছে, যার দরুন ওকে আরও সুন্দর লাগছে। ছেলেটিও যেন মুগ্ধ নয়নে দেখেই যাচ্ছে, যা মেঘের শরীরে আগুন ধরিয়ে দিচ্ছে। আসার পথে মেঘ আর কোনো কথাই বলেনি নীরার সাথে, তার দিকে ফিরেও তাকায়নি। ও অনেকবার কথা বলতে গিয়েছে, তবে মেঘ কথা বলে না। আচ্ছা, উনি কি আমি ওই ছেলের দিকে তাকিয়েছি বলে এমন করছেন? বাই এনি চান্স উনিও কি পছন্দ করেন আমায়? না না, তা কেন হবে, ওনার তো প্রেমিকা আছে। তবুও থাক থাক, একটু বাজিয়ে দেখি তাহলে। এই বলে সে আবার মেঘের কাছে যায় আর বলে, ছেলেটা কি সুদর্শন ছিল, পুরো নায়কের মতো। ইস, নাম্বারটা নিয়ে নিলে ভালো হতো। ওকে তো যাও না, যাও ওই ছেলের কাছে যাও, কে মানা করেছে? আচ্ছা যাই তাহলে। বলতে নীরার হাত ধরে মেঘ বলে, খুব বেশি হয়ে যাচ্ছে কিন্তু নীরা, আমায় এমন কিছু করতে বাধ্য করবে না যাতে করে পরে তোমায় অস্বস্তিতে পড়তে হয়। আমার জিনিস কেবল আমারই, কারোর সাথে শেয়ার করার ইচ্ছে নেই আমার। প্রয়োজনে সব শেষ করে দিতেও রাজি আছি আমি, তবু নিজের জিনিস নিজের করেই নিব আমি। অহেতুক এসব কথায় নীরা ভেবাচেকা খেয়ে যায়। মেঘ কি বলছে তা সে বুঝতেই পারছে না। আরে আপনি এত পেঁচিয়ে কথা বলেন কেন? সোজা কথা বলতে পারেন না? না পারি না, বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো। এবার দাঁড়িয়ে না থেকে বাড়ি চলো। বাড়ি ফিরে তারা যে যার মতো রুমে চলে যায় আর গোছগাছ শুরু করে দেয়, কারণ কালই তাদের ফিরে যেতে হবে। সকালে উঠে সবাই সবার থেকে বিদায় নিয়ে নেয়। জ্যোৎস্না বেগম তো কেঁদেই দিয়েছিলেন। আহা বৌমা, আর কয়টা দিন থাকলেও পারতা। আমার নাতনিটার লাইগা আমার খারাপ লাগবো। আরে দাদি, মন খারাপ করো না, আমরা আসবো আবার। বলে সবার থেকে বিদায় নিয়ে তারা রওনা দেয় সেখান থেকে। তাদের বাড়ি আসতে প্রায় সন্ধ্যাই হয়ে যায়। দিন যায় রাত যায়, কারো দিন ভালো যায় তো কারো খারাপ। আজ নীরাদের বাড়িতে সবাই এসেছে। তার একমাত্র কারণ হলো নতুন সদস্যের আগমন। বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে। খবর পেয়ে সবাই ছুটে চলে আসে বাড়িতে। কয়েকদিন যাবৎ নীলার অবস্থা তেমন একটা ভালো যাচ্ছে না। আজ হঠাৎই সে অজ্ঞান হয়ে যায়। বাড়িতে ডাক্তার নিয়ে আসলে তিনিই বলেন, মিষ্টি কোথায়? আপনাদের বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে। খবর পেয়ে রূপাল অফিস থেকে বাড়ি চলে আসে, সাথে অনেকগুলো মিষ্টি পেয়ে। নীরা আনন্দে আত্মহারা, কারণ সে জীবনে প্রথমবার ফুপ্পি হতে চলেছে।
ফুপ্পি হওয়ার খুশিতে নীরা আত্মহারা, কিন্তু সে কি জানে তার জীবনে আদৌ সে সুরক্ষিত কিনা। সবাই খুব ব্যস্ত নীলাকে নিয়ে, আর সামনে আসতে থাকা নতুন সদস্য নিয়ে। রূপালও এখন অফিসের থেকেও নীলাকে বেশি সময় দেয়, তার কখন কি লাগবে তার খেয়াল রাখে। ওর এখন বাড়িতে একটা কাজও করা চলবে না। আম্মু, আমার বসে থাকতে আর ভালো লাগে না, তোমার নিচেও নামতে দাও না, কিছু তো করতে দাও আমায়। না না ভাবি, তা হয় না, তুমি কোনো কাজই করতে পারবে না, তুমি এখন রেস্ট নিবে, চলো চলো। এ বলে নীরাকে উপরে পাঠিয়ে দেয় নিজের রুমে। সময় চলতেই থাকে নিজের মতো করে, কারোর জন্য অপেক্ষা করে না। এই সময় কার কেমন যাচ্ছে তা দেখারও প্রয়োজন মনে করছে না। কিছু মানুষ নিজেদের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে, তো কিছুজন পারছে না। এভাবেই যাচ্ছে জীবন। দেখতে দেখতে অনেকগুলো মাস পেরিয়ে গেল। নীলার পেট এখন বেশ উঁচু হয়েছে, ঠিকমতো হাঁটতেও পারে না, কষ্ট হয়। তার 7 মাসের অনুষ্ঠান করবে সবাই মিলে ঠিক করে। বাড়িতে নতুন সদস্য আসবে বলে কথা, তাই বাড়ির বড়রা যায় কেনাকাটা করতে। গিয়েছিল সবাই খুব হাসি খুশিতে, কিন্তু বাড়ি আসার পর থেকে মনি কেমন যেন চুপ হয়ে আছে। শেষে নীরাকে খুঁজতে শুরু করে। তখন নীরা বাড়ি ছিল না, সে তার বন্ধু বান্ধবীদের সঙ্গে ঘুরতে গিয়েছিল সামনে। কিন্তু মনি কেমন যেন দিশেহারা হয়ে গেল। সে নিজে নিজে বিড় করে বলতে লাগলো, নীরা নীরা আমার নীরাকে মেরে ফেলবে ও। আমি দেখেছি তাকে, ও আবার ফিরে এসেছে, আমার মেয়েকে মেরে ফেলবে। কি হয়েছে ফুপ্পি, তুমি এত হাঁপাচ্ছ কেন? আর নীরা একটু পরে চলে আসবে, আমায় বলে গিয়েছে তো। না না, ওকে ফোন দাও এখনই আসতে বলো ওকে, আমি কিচ্ছু শুনতে চাই না। মনির এমন ভয় মাখা কথা শুনে নীলা তাড়াতাড়ি নীরাকে ফোন দিয়ে বাসায় আসতে বলে। নীরাও বাধ্য মেয়ের মতো বাসায় আসার জন্য রওনা দেয়। আস্তে আস্তে মেহমানরা আসা শুরু করে। কাল যেহেতু অনুষ্ঠান আর বাড়িতেই হবে, তাই সন্ধেবেলায় অনেকে আসে। নীলা তার বাড়িতে ফোন দেয় মেঘেরাও আসে। সে এসে আশেপাশে নজর বোলাতে থাকে তার কাঙ্ক্ষিত মানুষকে দেখার জন্য। এদিকে মনির যায় যে অবস্থা, নীরা এখন আসছে না। প্রায় আধ ঘন্টা হয়ে গেল ওকে ফোন দেওয়ার, তাও সে আসছে না দেখে ও ভয় পেয়ে যায়। এর মধ্যে বাড়ি ভর্তি মেহমান তো আছে। আপা, তুমি এত চিন্তা করছো কেন? এসে যাবে নীরা। তার যেন কিছুই মাথায় ঢুকছে না। এরই মধ্যে মেয়ে গেল দেখা করতে। আন্টি কেমন আছো? ভালো, তুমি? ভালো, কিন্তু তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন? কোনো সমস্যা? আরে নীরা একটু বাইরে গেছে, এখনো আসছে না, তাই এত চিন্তা করছে। ফোন দাওনি? দিয়েছে, আসতে বলেছে। বলতে বলতে নীরাও বাড়িতে ঢুকলো। মনি এক দৌড়ে গিয়ে নীরাকে জড়িয়ে ধরে বলে, মা তুমি ঠিক আছো? কিছু হয়নি তো তোমার? কেউ কি কিছু করেছে তোমায়? আসতে এত লেট হলো কেন? কুল মাম, ঠিক আছি আমি। আর আমার কি হবে? তুমি এত ঘামছো কেন মা? বলো না কি হয়েছে। না না, কিছু না, তুমি ওপরে যাও, আমি আসছি তোমার কফি নিয়ে। ঠিক আছে বলে নীরা চলে যায়। কিন্তু মনে সন্দেহ ঢুকে কিছু তো একটা হয়েছে, তা না হলে তার মেয়ে এমন করছে কেন। এদিকে মেঘও চিন্তা করতে থাকে কি হয়েছে, আন্টি এমন করছে কেন। সবাই যখন শপিং করতে যায় তখন কেনাকাটা শেষ করে বাড়ি ফেরার পথে মনি রবিনকে দেখে। তার পুরনো ভাই আবার জেকে বসে। রবিন কবে ফিরল দেশে, আর এখানে কি চায় ওর নীরাকে আবার? না না, এই লোকটা থেকে আমার নীরাকে সামনে রাখতেই হবে। তাড়াতাড়ি সেই রবিনের চোখের আড়াল হয়ে চলে যেতেই শুনতে পায় কারো কণ্ঠ। তারপর থেকে মনি কেমন দিশেহারা হয়ে গেল। অনুষ্ঠান খুব সুন্দর করেই শেষ হলো। অনেক গিফটও পেল নীলা। সব মেহমান আস্তে আস্তে চলে যাওয়া শুরু করলো। সবার যার যেমন দিন চলতে লাগলো, কিন্তু মনির ভয় দিন দিন বাড়তে লাগলো। সে কোথাও নীরাকে একা যেতে দেয় না, এমনিও ঘুরতে পর্যন্ত যেতে পারে না। ওর মায়ের কড়া শাসন। তুমি যেতে পারবে না, এটা আমার শেষ কথা। আর কিউ তো ওর মায়ের বাইরে একটা কথাও বলতে পারে না। আজ সন্ধ্যাবেলায় সবাই কথা বলছিল। হঠাৎ করে নীলা চিৎকার দিয়ে ওঠে। ওর পেটে ব্যথা শুরু হয়েছে। নিহাল আর পাভেল ওকে কোলে করে গাড়িতে ওঠায়। রূপাল বাড়ি ছিল না। খবর পেয়ে সে হাসপাতালে চলে যায়। বাড়ির সবাই চিন্তিত মুখ নিয়ে বসে আছে বাইরে। কিছুক্ষণ আগে নীলাকে ওটিতে নেওয়া হয়েছে। রূপাল শুধু পায়চারি করছে, আর মেঘ তার বোনের কষ্ট অনেক কষ্ট পাচ্ছে। অনেকক্ষণ পর একটি নার্স এসে একটা ছোট্ট পুচকে ছেলেকে দিয়ে যায় রূপাল ভাইয়ের কোলে। অভিনন্দন, আপনার ছেলে হয়েছে। আমার নীলা কেমন আছে? আপনার ওয়াইফও ভালো আছে। কিছুক্ষণ পর ওনাকে কেবিনে দেওয়া হবে। বাঘপুকের সবাই কোলে নিয়ে অনেক আদর করে। নীরাও অনেক আদর করে। বাচ্চা অনেক কিউট হয়েছে। 2 দিন পর নীলাকে বাড়িতে আনা হয়। আজ নীরার এক্সাম আছে, তাই সে তাড়াহুড়ো করেই চলে যায় ভার্সিটি। এর কিছুক্ষণ পরে মনির ফোনে কল দিয়ে কেউ বলে, যদি কোনোদিন শোনো তোমার সবচাইতে প্রিয় কেউ মারা গেছে, কেমন লাগবে?
ভাবি। কি কি বলছেন আপনি এসব? আর কি আপনি? কে আমি তা না হয় গোপনেই থাক, আগে মেয়েকে তো বাঁচাও। শুনলাম না, মানে দেখলাম অনেক তাড়াহুড়ো করে ভার্সিটি যাচ্ছে। মনি যেন বাগরুদ্ধ হয়ে গেল। হ্যাঁ, এটা আর কেউ না, রবিনী। মনি তাড়াতাড়ি করে ভার্সিটি গিয়ে দেখে সবাই ক্লাসে, আর কেউ যেতে পারবে না এখন ভেতরে। মনি সেখানে দাঁড়িয়েছিল। অনেকক্ষণ পর মেঘ ক্লাস থেকে বেরিয়ে আসতে মনিকে দেখে সে এগিয়ে যায় আর বলে, আন্টি তুমি এখানে? কোনো সমস্যা হয়েছে? তুমি এত ভয় পেয়ে আছো কেন? পরিচিত আর ভরসাযুক্ত মানুষকে দেখে মুহূর্তে মনি কেঁদে দেয়। মেঘ উত্তেজিত হয়ে পড়ে। সে মনিকে একটি খালি জায়গায় নিয়ে বসে আর বলে, আন্টি কাঁদছো কেন? আমায় বলো, কারো কিছু হয়েছে? নীরার কিছু হয়েছে? আমি আর পাচ্ছি না বাবা, ও আমার নীরাকে মেরে ফেলবে। আমায় আমায় আজ ফোন করেছিল ও। তারপর সকলের কথা মেঘকে বলে, আন্টি তুমি তো আমায় ভরসা করো, আমায় সব বলো কি হয়েছে, আর কেই বা নীরাকে মারবে? এর আগেও তুমি এই কথা অনেকবার বলেছ। রবিন শিকদার, অনেক আগে থেকে ওর সাথে আমাদের পরিচয় ছিল। নীরার বাবার বেস্ট ফ্রেন্ড কম ভাই ছিল। ভাই সোহেল ওকে অনেক ভালোবাসতো, কিন্তু রবিন ছিল অনেক লোভী। সে শুধু টাকার জন্য ওর সাথে থাকতো। নীরার বাবার সব সম্পত্তি নীরার নামে করে দিয়েছে, যার দরুন সে সর্বদা নীরাকে মারতে চাইতো সম্পত্তিগুলোর জন্য। আমরা জানতাম না, কিন্তু নীরা আর তার রবিন চাচুকে অনেক ভালোবাসতো। সে জানতো না ওর নামে সব সম্পত্তি ছিল রবিনের টার্গেট। ওর একটা বোন ছিল, রাখি তার নাম। অনেক পছন্দ করতো নীরার বাবাকে, কিন্তু তিনি আমায় ভালোবাসতেন, আমিও তাকে ভালোবাসতাম। আমাদের সম্পর্ক সে মেনে নিতে পারেনি। আমরা বিয়ে করিনি। কয়েক মাস যেতে না যেতেই আমার নীরা আসে আমার গর্ভে, যার জন্য অনেক খুশি ছিলাম আমরা। রাখি অনেক চেষ্টা করেছে আমাদের মারতে, কিন্তু পারেনি। তার রাগ ছিল আমার ওপরে, কিন্তু নীরা আসার পর থেকে সে নীরাকে মারার জন্য উঠে পড়ে লাগে। তাই নীরা যখন 5 বছর, সে ঠিক করে সে নীরাকে মেরে ফেলবে। তার শোকে আমরা মরব। সে নীরাকে সেদিন মারতে নীরার বাবাকে দেখতে পেল। সে নীরাকে সেদিন মারতেই নীরার বাবা দেখে ফেলে আর ওকে থাপ্পড় দিয়ে জেলে দিয়ে দেয়। মেয়েকে সে ভীষণ ভালোবাসতো। তারপর কি হয়েছিল জানি না, রাখি কীভাবে মরলো ও তাও জানি না, কিন্তু সেদিনের পর থেকে কয়েক বছর আমরা সুখে থাকলেও সেই সুখ দীর্ঘস্থায়ী হয়নি। সেদিন নীরার জন্মদিন ছিল। আমরা গ্রামে গিয়েছিলাম সবাই মিলে। সেখানে তার জন্মদিন পালন করবে এটা সবাই ঠিক করে রেখেছিল, কিন্তু আমরা যদি জানতাম যে সেখানে আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে রবিন, তাহলে কোনোদিন যেতাম না। রবিনের বউ আমার বান্ধবী ছিল। সে জানতে পারে রবিন এখানে আসবে, তাই সে সোহেলকে বলে দেয় নীরাকে নিয়ে দূরে চলে যেতে। সোহেল নীরাকে নিয়ে বেরিয়ে পড়ে। আমাকে বলেছিল পুলিশ নিয়ে যেতে, তাই করি, কিন্তু রাস্তায় রবিন এসে হামলা করে ওদের আর গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করায়। সেদিন সে ভেবেছিল নীরা মরে গেছে, কিন্তু না, সেদিন সোহেল তার মেয়েকে আগলে রেখেছিল, তবে মারা যায় সে। আমি ভেবেছিলাম আমার দিন সেখানেই শেষ, সব শেষ। যখন গাড়ি ভাঙা অংশ দেখেছিলাম, তবে আমি সেদিন আমার বেঁচে থাকার অবলম্বন অংশটুকু পেয়েছিলাম। রক্তাক্ত অবস্থায় আমি আমার নীরাকে পেয়েছি। তুমি সেদিন বলেছিলে না নীরার গলায় তাকে কিসের ওটা? সেটা রবিন করে, ছুরি দিয়ে নীরাকে আঘাত করে অ্যাক্সিডেন্ট পর। তারপর অনেক দিন নীরা হাসপাতালে অবচেতন অবস্থায় ছিল। আমি ওকে লুকিয়ে রেখেছিলাম সবার থেকে। মাথায় আঘাত লেগেছিল, যার ফলে তার ওই ঘটনাগুলো ঠিকভাবে মনে পড়ে না, পড়লেও আবছা আবছা মনে পড়ে। ও ভীষণ ভয় পাই। মেঘ স্তব্ধ হয়ে বসে আছে। এতটুকু একটা বাচ্চা মেয়ের জীবনে এত কিছু ঘটে গিয়েছে, কেন সবাই পর জান পাখির পেছনে পড়ে আছে, কিন্তু ঠিক করে ওদের শাস্তি সে দিবেই দিবে। হঠাৎই নিরাশ শব্দে ওর ঘোর কাটে। মামাম, এখানে কি করছো তুমি? মামাম, তুমি এখানে? নীরার ডাক শুনে মেঘ ও মণি দুজনেই পেছনে থাকালো। মেঘ মণিকে কিছু নীরাকে জানাতে নিষেধ করে, তাই সে বলে, হ্যাঁ, একটু কাজ এসেছিল এদিকে, ভাবলাম তোমাকে নিয়ে যাই যাওয়ার সময়। আর মেঘের সাথেও দেখা হলো, তাই কথা বললাম। ও আচ্ছা। তোমার এক্সাম কেমন হয়েছে? ভালো, কিন্তু আমার একটা ক্লাস আছে মামাম, এখন তো যেতে পারবো না। কোনো ক্লাস আজ আর করতে হবে না, তুমি বাড়ি চলো। এই বলে নীরাকে নিয়ে চলে যায় মণি। মেঘ কোনো কথাই বলছে না, সে যেন এখনো একটা ঘোরের মধ্যে আছে। এই মেঘ,
কখন থেকে ডাকছি তোকে, কথা বলছিস না কেন? হ্যাঁ, কি কি? কি মানে? তোকে তখন কি বললাম শুনিসনি? না কি হয়েছে মেঘ, তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? কিছু না, চলো। কিছু তো হয়েছে, তা না হলে? পরে বলবো, চলো। কি হলো আপু, তুমি না সেদিন এই নীরার একটা ব্যবস্থা করবে বলেছিলে? তাহলে ওরা ওকে কিছু করতে পারেনি কেন? আরে আমিও তো জানি না, ওই ছেলেগুলোকে ফোন দিচ্ছি তাও তুলছে না। টাকা নিয়ে আবার ভেগে যায়নি তো? না না, তেমন কিছু না, আমি তো দেখেছি ওরা নীরাকে নিয়ে যাচ্ছে। তাহলে এই মেয়ে কিভাবে? ওরা ধরা পড়ে যায়নি তো? জানি না, আমার ভীষণ ভয় হচ্ছে, কে জানে কি হয়েছে ওদের। আকাশ কালো মেঘে, ঝরছে মুক্তোর ন্যায় ফোঁটা ফোঁটা বৃষ্টি। আকাশের আজ বোধহয় অনেক অভিমান হয়েছে তার প্রিয় মানুষের উপরে, তাই সে মুখ কালো করে আছে। ঠিক তেমনি অন্ধকার নেমে এসেছে নীরার মনে। বিষাক্ত লাগছে নিজেকে কিছু কারণে, আর অভিমান হয়েছে তার একান্ত প্রিয় মানুষের উপর।